আমার ইউটিউব চ্যানেলে ছাড়া হবে ড্রিম হাউস নিজে মতো লিখে দেবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের আজকের এই সংলাপ অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমি দৃষ্টি আকর্ষণ করছি যারা দলীয় পাশে এসে দাঁড়ানোর জন্য, যারা দলীয় সঙ্গীতে অংশগ্রহণ করবেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মঞ্চের ডান পাশে এসে উপস্থিত হন।
রক্তিম জুলাই 2024-এ নিম্ন ও অমানবিক নির্যাতনের শিকার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, বর্তমানে কেন্দ্রীয় সুরা সদস্য, কেন্দ্রীয় পরিষদ সদস্য, বাংলাদেশ পার্টির সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সানিয়া আব্দুল হক। আমাদের মাঝে আরও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশিদ খান। আমাদের মাঝে উপস্থিত থাকবে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জনাব আরিফুল ইসলাম আদিল। সবার দৃষ্টি আকর্ষণ করছি, সামনের সারিতে যারা আছেন তাদেরকে একটু পেছনে বসার জন্য অনুরোধ করছি। ভাই মেন কথাটা Gracias.
আমাদের মাঝে সম্মানিত বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ ইসলামী ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমার বাংলাদেশ পার্টির সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সামি আব্দুল হক। আমাদের মাঝে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান, জনাব আরিফুল ইসলাম আজিজ। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক সদস্য রায়েরবাগ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির জনাব আব্দুল আজিজ। সম্মানিত সুধীগণ, দক্ষিণ জুলাই 2024 ইতিহাসের এক অনন্য দিন। ফেসিবাদের অবসানে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ের মাস। শ্রদ্ধা, ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদন করছি জুলাই বিপ্লবে আহত সকল ভাই বোনদের প্রতি। জুলাই বিপ্লবে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ের সুফল আমাদের সবার। আমাদের মাঝে উপস্থিত আছেন ধানমন্ডি থানার বিএনপি সাবেক সভাপতি জনাব এবং উপস্থিত আছেন ধানমন্ডি থানার সাবেক সদস্য জনাব মোহাম্মদ রমজান ভাই। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি দৃষ্টি আকর্ষণ করছি জুলাই শহীদদের পক্ষ থেকে যদি কেউ এসে থাকে আমার সাথে একটু যোগাযোগ করেন। জুলাই বিপ্লবের সাথে একটু যোগাযোগ করেন। শহীদ পরিবারের সৈকতের পরিবারের পক্ষ থেকে যদি কেউ এসে থাকে আমি তাকে ধন্যবাদ দিয়েছি। দক্ষিণ জুলাই 2024 ঐতিহাসিক বিজয়ের পর তরুণদের কল্পনায় একটি নতুন বাংলাদেশ শীর্ষক সংলাপে আজকের এই সংলাপ কর্মসূচিতে আমরা প্রথমে একটি দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে
মারা দিয়ে একটু গেম করে দেবে একটু মারা দিতে করছি আমাদের কাছে উপস্থিত আছে জনাব জামাল হোসেন কোয়েল আমাদের মাঝে উপস্থিত আছে আমাদেরকে অনুরোধ করছি সামনে কথা বলতে সবার দৃষ্টি আকর্ষণ করছি সামনের সারিতে যারা আছেন তাদেরকে একটু পেছনে বসার জন্য অনুরোধ করছি
ভাই মেন কথাটা আমাদের মাঝে সম্মানিত বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ ইসলামী ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমার বাংলাদেশ পার্টির সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সানি আব্দুল হক। আমাদের মাঝে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান, জনাব আরিফুল ইসলাম আজিজ। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক সদস্য রায়বাগ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির জনাব আব্দুল আজিজ। সম্মানিত সুধীগণ, দক্ষিণ জুলাই 2024 ইতিহাসের এক অনন্য দিন। ফেসিবাদের অবসানে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ের মাস। শ্রদ্ধা, ভালোবাসা, শ্রদ্ধা নিবেদন করছি জুলাই বিপ্লবে আহত সকল ভাই বোনদের প্রতি। জুলাই বিপ্লবের ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ের সুফল আমাদের সবার। আমাদের মাঝে উপস্থিত আছেন ধানমন্ডি থানার বিএনপির সাবেক সভাপতি জনাব এবং উপস্থিত আছেন ধানমন্ডি থানার সাবেক সদস্য জনাব মোহাম্মদ রমজান ভাই। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি দৃষ্টি আকর্ষণ করছি জুলাই শহীদদের পক্ষ থেকে যদি কেউ এসে থাকে আমার সাথে একটু যোগাযোগ করেন। জুলাই বিপ্লবের সাথে একটু যোগাযোগ করেন। শহীদ পরিবারের সৈকতের পরিবারের পক্ষ থেকে যদি কেউ এসে থাকে আমি তাকে জনগণ দিয়েছি। শুধু নয়েজটা বন্ধ করো, নয়েজটা করতে দেবো মনে করি। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব উসমান রাজা, 34 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। আমরা তাকে স্বাগত জানাচ্ছি।
আমি এর আগে একটু নামটা ভুলে গিয়েছিলাম, জনাব উসমান গনি সাগান, সাবেক সভাপতি মোহাম্মদপুর থানা বিএনপি। আমি ওনাকে বসা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সামনের সারিতে এসে। হ্যালো সাউন্ড বাড়াই দেন। তারা স্বর্গে তৃতীয় জন্মভূমি স্বর্গের মহাবিদ্যালয় তারা স্বর্গগত চরণ তুমি তারা দিল জাতির ভূমি ভালো আশা বুকে জাগালো তারা দিল জাতির বুকে জাগালো আশা বুকে জাগালো বিজয় লক্ষ্মী দেবে তাদের মুক্তির মন্দিরে সমাগত এত প্রাণ হেলে বলিদান জলে মুক্তির মন্দিরে সমাগত আপনারা বসতে পারেন, একটু বসে আমাদের চেয়ার আছে। একটু বলেন পারবে ভাই, বলেন পারবে। সিন্ধু পারে সিন্ধু দারে ধমে ভাঙলো আগুন আসলে বারানা কত হৃদয় নিশায় লিপ্ত পাগল সিন্ধু পারে সিন্ধু দারে ধমে ভাঙলো আগুন সিন্ধু বহন অন্ধকূপে মহাকালীর চন্দ্ররূপে সিন্ধু বহন অন্ধকূপে মহাকালীর চন্দ্ররূপে ঘুমরূপে
বজ্রশিখার মশাল জেগে আসছে ভয়ঙ্কর, বজ্রশিখার মশাল জেগে আসছে ভয়ঙ্কর, উড়ে হয়ে আসছে ভয়ঙ্কর। ওরা সব জয়ধ্বনি কর, ওরা সব জয়ধ্বনি বিষ্ণুমায়ের আসুতারি বিপুল বাহুর ফল, বিষ্ণুমায়ের আসুতারি বিপুল বাহুর ফল, রক্তিম জুলাই 2024 ইতিহাসের এক অনন্য ফেসিবাদের অবসানে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ের মাস। শ্রদ্ধা ভালোবাসা এই কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল বীরকে। ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করছি জুলাই বিপ্লবে আহত সকল ভাই বোনদের প্রতি। জুলাই বিপ্লবে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ের এই সুফল আজকের এই সংলাপে উদ্বোধন ঘোষণা করার জন্য আমি মঞ্চে আহ্বান করছি জুলাই বিপ্লবের শহীদ সৈকতের পরিবারের সদস্য সৈকতের পক্ষে আহ্বান করছি মঞ্চে আজকের এই কর্মসূচির আজকের এই সংলাপে শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। সম্মানিত সুধী, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অত্র বিদ্যালয়ের ব্যবস্থাপনা ম্যানেজিং কমিটির সাবেক সদস্য পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল আজিজ ভাই। জনাব মোহাম্মদ আব্দুল আজিজ ভাই, আমরা তাকে মঞ্চে আসন গ্রহণ। আমার ভাই 19 জুলাই মোহাম্মদপুর নুরজাহান রোডে পুলিশের গুলিতে নিহত হয়েছে শুক্রবার 3:37 ও হচ্ছে 2023-এ এইচএসসি পাস করছিল, এবার ভার্সিটিতে ভর্তি হইতো। তো এই আর কি। আর হচ্ছে যে আমাদের আসলে ওরকম এখন চাওয়ার কিছুই নেই, আমরা চাই শুধু যে শুধু আমার ভাই না, আমার ভাই সহ যে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, আমি চাই প্রত্যেকের যেন একটা বিচার হয়, আর কিছুই না আসলে। তো এতটুকুই। আচ্ছা, আজকের এই অনুষ্ঠানে এখন এই সংলাপে আর কি উদ্বোধন ঘোষণা করছি। আমার নাম হচ্ছে শাহরিন আফরোজ শক্তি। ধন্যবাদ শক্তি আপাকে। আমাদের শহীদ সৈকতের ছোট বোন, ওনাকে আজকের এই উদ্বোধন ঘোষণা করার জন্য আমি আজকের এই সংলাপে সম্মানিত সুধী আমাদের 34 নং ওয়ার্ড বিএনপি ও মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ওসমান গনি শাহজাহান ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আর আমাদের মাঝে উপস্থিত আছেন রমজান আলী ভাই, আশরাফ ভাই সহ আরও অনেকে, শালুম ভাই উপস্থিত হয়েছেন।
আমাদের সম্মানিত অতিথিদেরকে উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি মানবাধিকার উন্নয়ন কেন্দ্র এবং ইউনিট ফর প্রসপেক্টসের সদস্যদেরকে আমি অনুরোধ করছি আজকে আমাদের সম্মানিত অতিথিদেরকে উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য। আমাদের ইউনিটি ফর হিউম্যান প্রসপেক্ট ইউথ গ্রুপ থেকে আইরিশ, অপর্ণা, রোমাপা, রোনা আমরা সবাই আহ্বান জানাচ্ছি আমাদের গেস্টকে বরণ করার জন্য। মহাসচিব বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব জনাব মাহবুল হক মাহবুবকে, জনাব মাহবুল হক মাহবুব মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের মহাসচিব। সম্মানিত উপস্থিতি, মানবাধিকার কেন্দ্র উন্নয়ন কেন্দ্র কর্তৃক আয়োজিত আজকের এই রক্তিম জুলাই 24 যে আমরা তারুণ্যের যে ঐতিহাসিক বিজয় দেখেছি, এই বিজয় উত্তর তারুণ্যের কল্পনায় যে বাংলাদেশে আমাদের তরুণ সমাজ কি ধরনের বাংলাদেশ দেখতে চায়, তাদের কল্পনায় যে বাংলাদেশ, তারই ওপরে তারুণ্যের সংলাপ। এই সংলাপে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, এই দানব ফ্যাসিবাদ আন্দোলনের অগ্রনায়ক আব্দুল সালাম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা দক্ষিণ জামাতের সম্মানিত সম্পাদক, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে কারা নির্যাতিত মজলুম জননেতা ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ আমাদের মাঝে উপস্থিত আছেন। ফ্যাসিবাদ আন্দোলনের অন্যতম নায়ক, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক, একই সাথে জাতীয় নাগরিক কমিটির সম্মানিত সহ আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ভাই উপস্থিত আছেন। তারুণ্য নির্ভর রাজনৈতিক যে দল গণ অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক রাশেদ খান উপস্থিত আছেন। আমার বাংলাদেশ পার্টির সম্মানিত সহ সদস্য সচিব ব্যারিস্টার সানি ভাই উপস্থিত আছেন। স্থানীয় বিএনপি ও জামাতের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এই রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ এবং ম্যানেজিং কমিটির সদস্য, আমাদের তরুণ ভাই ও বন্ধুগণ, সকলকে জানাই বিপ্লবের রক্তিম শুভেচ্ছা। আমাদের ছাত্র জনতার যে ঐতিহাসিক স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, সেই জায়গায় যদি আমরা দেখতে পাই আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে, কিন্তু এখনো বিচার কার্য চলছে, কিন্তু এখনো দৃষ্টান্তমূলক আমরা কার্যক্রম দেখতে পাচ্ছি না বলে আমরা মনে করি। কারণ ইতিমধ্যেই এই ট্রাইব্যুনালের আওতায় যাদেরকে ধরার কথা ছিল তাদেরকে আমরা ধরতে পারি নাই। 624 জনকে কিভাবে আমাদের এই
বাংলাদেশের প্রশাসনের অন্তরালে তাদেরকে দেশের বাইরে নিরাপদে যাত্রার সুযোগ করে দেওয়া হয়েছে। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন বলে আমরা মনে করি। একই সাথে বলতে চাই, বাংলাদেশের মূল স্বাধীনতার চেতনা যে ছিল একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ, যেখানে মানব মর্যাদা প্রতিষ্ঠিত হবে, যেখানে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, যেটি মানবাধিকারের সাথে সরাসরি সম্পর্কিত। আমরা যদি সার্বজনীন মানবাধিকার ঘোষণার দিকে তাকাই, তাহলে আমাদের এই চেতনা একই সাথে মিলে যায়, যেটা 24-এর বিপ্লব চেতনাও হলো বাংলাদেশে যে ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন হয়েছিল, সেই লঙ্ঘনের প্রতিবাদে এই আমরা 24-এর বিপ্লব পেয়েছি। সম্মানিত সুধী, সেই জায়গা থেকে যদি আমরা বলতে চাই, তাহলে আগামীর বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ, সকলের বাংলাদেশ, ছাত্র জনতার বাংলাদেশ আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই? আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা সার্বজনীন মানবাধিকার রক্ষা হবে, যেখানে কোনো ধরনের নির্যাতন বলতে আমরা বুঝাচ্ছি যে পুলিশি যে নির্যাতন, পুলিশি রাষ্ট্রের যে নির্যাতন ছিল, আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে যে ধরনের নির্যাতন করেছে, একই সাথে এই নির্যাতন মুক্ত, একই সাথে বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে সকলে সমানভাবে, সকলেই বলতে এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, সংখ্যালঘু, এদেশের প্রান্তিক জনগোষ্ঠী, যারা বস্তিতে বসবাস করছে, যারা ফুটপাতে বসবাস করছে, যারা রাস্তায় বসবাস করছে, সকলের অধিকার সমানভাবে ভোগ করবে, যেখানে কোনো ধরনের বৈষম্য আমরা দেখতে চাই না। যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেখানে আর কোনো ধরনের বৈষম্য আমরা দেখতে চাই না। আমাদের তরুণ প্রজন্ম আপনাদের কথা থেকে আওয়াজ তুলবেন এবং আমাদের রাজনীতিবিদরা আছেন, তাদের সামনে আপনারা দ্ব্যর্থহীন ভাষায় কথা বলবেন। আমরা বাক স্বাধীনতাকে বিগত 16 বছর এই বিগত স্বৈরাচারী দানব সরকার যে বাক স্বাধীনতার কণ্ঠকে রোধ করেছিল, সেই বাক স্বাধীনতা আমরা মনে করছি যে এখন পেয়েছি। আপনি নির্ভয়ে কথা বলুন। যদি বিএনপির এখানে কোথাও চাঁদাবাজির কথা শুনেন, আমি মনে করি এটি বিএনপির কেউ চাঁদাবাজি করতে পারে না। তাকে আমরা চাঁদাবাজ হিসাবে চিহ্নিত করতে চাই। যদি জামাতের কেউ এখানে চাঁদাবাজি করে, যদি অন্য রাজনীতিবিদদের কেউ এখানে চাঁদাবাজি করে, আপনারা ধরে সঙ্গে সঙ্গে থানায় দেন, এবং থানা যদি ইনফর্ম না করে, আমরা তাদেরকে নিয়ে বিএনপির অফিসে, জামাতের অফিসে, অন্যান্য রাজনীতিবিদদের অফিসে যেতে চাই। কারণ যে দেশের রুল অফ ল কাজ করবে না, আমরা সেখানেই বুঝতে পারবো যে মানবাধিকার কিভাবে লুণ্ঠিত এবং লঙ্ঘিত হচ্ছে। তাই আগামীর এই নতুন বাংলাদেশে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধু ঐক্যবদ্ধ থাকলেই হবে না, আগামীতে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য, একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। তার আগে এই নির্বাচন যদি সুষ্ঠু, গ্রহণযোগ্য করতে চাই, আমরা মনে করি সংস্কারের কোনো বিকল্প নেই। আমাদের রাজনীতিবিদরা আছেন, তারাও সেই সংস্কারকে বিশ্বাস করে, কিন্তু সংস্কারের লিমিট কতদূর থাকতে হবে, গণতান্ত্রিক সরকার এসে কতদূর করবে, এটাও স্পষ্ট করতে হবে। সর্বোপরি আমি শেষ করতে চাই, কেন আজকে আমরা রায়ের বাজারে প্রোগ্রামটা বেছে নিলাম। এই প্রোগ্রাম তো প্রেস ক্লাব, এই প্রোগ্রাম তো শহীদ মিনার, এই প্রোগ্রাম তো শাহবাগ, ন্যাশনাল লেভেল আপনারা দেখতে চান। আমরা লক্ষ্য করেছি তৃণমূল পর্যায়ে এখনো বেনামে চাঁদাবাজি চলছে, সন্ত্রাস চলছে, মব ভায়োলেন্স চলছে, যেটা মানবাধিকার কখনোই সমর্থন করে না এবং মানবাধিকারে এটা কখনোই গ্রহণযোগ্য নয় বলে আমরা মনে করি। তাই আমাদের রাজনীতিবিদদের অনুরোধ জানাই যে তরুণ প্রজন্মের হাত ধরে এই নতুন বাংলাদেশে আপনারা রাজনীতি চর্চা করছেন, তাদের মনের ভাষা শুনুন, তাদের কথা শুনুন,
তাদের কাছে আসুন। ন্যাশনাল নির্ভর যে জাতীয় পর্যায়ে নির্ভর যে ধরনের অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠান বাদ দিয়ে যদি তৃণমূল পর্যায়ে অনুষ্ঠান করেন তাহলে এখানে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম থাকবে না বলে আমরা বিশ্বাস করি, যেটা আমাদের 24-এর চেতনার একেবারে মূল মন্ত্র বলে আমরা মনে করি। তাই বলতে চাই, গত 16 বছরে যারা কারা নির্যাতনের শিকার হয়েছেন, যারা পুলিশ রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছেন, যারা মিথ্যা মামলার শিকার হয়েছেন, সেই পরিবারকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার আওতায় ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এবং শুধু ক্ষতিপূরণই নয়, আইনের শাসন প্রতিষ্ঠায় অনতিবিলম্বে সুনির্দিষ্ট যাদের উপরে এলিগেশন আছে, পুলিশের যতই বড় কর্মকর্তা হোক না কেন, যতই বড় রাজনীতিবিদ হোক না কেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে বলে আমরা মনে করি। আপনারা জানেন, জুলাই বিপ্লবে যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, শুধু কি জুলাই বিপ্লবে হয়েছে? শাপলা চত্বরের কথা কি আপনাদের মনে নেই? পিডিআর হত্যাকাণ্ডের কথা কি আপনাদের মনে নেই? ক্রস ফায়ারে নিয়ে যে ধরনের হত্যা করা হয়েছে, এই কথা কি আপনাদের মনে নেই? গুমের মতো ভয়ঙ্কর যে আইনাঘর তৈরি করা হয়েছে, তার কথা কি আপনাদের মনে নেই? খুলে বললো, জামাই কি হয়েছে তোমার ভাই, এরকম করেন কেন? কয় যে তুমি তোমার বউরে মা বলতেছো। তো বলছে, বলিস না বোন, মাথাটা মোট ঠিক নাই। আমি আসলে উত্তরবঙ্গের ভাষায় বললাম। মানে এই যে মানুষের এই অবস্থাটা হয়, এটাকেই আমরা বলি আসলে মানসিক স্ট্রেস বা মানসিক চাপ। যখন আমাদের মানসিক স্ট্রেস হয়, মানসিক চাপ হয়, তখন আমরা এরকম উল্টাপাল্টা কথা বলি, কোথায় কি বলতে হবে, কোথায় কি করতে হবে, আমরা এগুলো ঠিকমতো করতে পারি না। আমরা মানবাধিকার উন্নয়ন কেন্দ্র মানুষের এই যে এগুলো না বলার মূল কারণ হচ্ছে কি, আমরা আসলে আমাদের মনের কথাগুলো বলতে পারি না। অথচ ফ্রিডম অফ এক্সপ্রেশন হচ্ছে মৌলিক মানবাধিকার। দেশের মালিক কে ভাই? আমরা দেশের মালিক। সংবিধানের 7 কিন্তু বলছে যে আমি আপনি দেশের মালিক। রাজনৈতিক নেতৃত্ববৃন্দ কিন্তু দেশের মালিক না, ওনারা আমাদের প্রতিনিধি। আমরা তাদের বসে নির্বাচন করেছি, সে কারণে তারা দেশের মালিক। আমাদের সিদ্ধান্ত আমরা নেব, কিন্তু আমরা কিন্তু এই সিদ্ধান্তগুলো নিতে পারি না। কারণ আমরা বিগত সরকারের আমলে দেখেছি, রক্তচক্ষু দিয়ে কথা বলেছে, সামান্য সমালোচনা করলে তারা ক্ষিপ্ত হয়েছে, জেল জুলুম নির্যাতন এগুলো বারবার বিরোধী পক্ষকে নিবৃত করার জন্য ব্যবহার করেছে। তো আমরা আসলে মানবাধিকার কেন্দ্র কাজ করছি যাতে মানুষ আপনাদের মৌলিক মানবাধিকারটা পায় এবং তারা তাদের কথা মত এগুলো প্রকাশ করতে পারে। আরেকটা ব্যাপার আছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরাও কিন্তু আমাদের দেশের সেবক। এটাও কিন্তু আমাদের পুরো যে সংবিধান আছে 21-এর 2 ধারায় স্পষ্ট বলা আছে। তো সরকারি কর্মচারী কর্মকর্তাদের তো কখনো ছাড় বলার আমাদের দরকার নাই, বরঞ্চ আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের ভ্যাটের টাকায় তাদের বেতন হয়, তাদের সেবা হয়। সো তারা আমাদের সেবা দেওয়ার জন্য ওইখানে বসছে। এবং আরেকটা ব্যাপার হয় কি, পুলিশের দায়িত্ব কি? পুলিশের দায়িত্ব কেউ অপরাধ করলে আদালতের নির্দেশে তাকে ধরে নিয়ে যাবে, কিন্তু তাকে তো নির্যাতন করবে, মারবে, তার কণ্ঠরোধ করবে। এই অধিকার পুলিশকে কে দিয়েছে? আমাদের আজকে সময় এসেছে প্রিয় তরুণ বন্ধুরা, এগুলোর বিরুদ্ধে কথা বলার, ঐক্যবদ্ধ হওয়ার। আপনারা যদি ঐক্যবদ্ধ হন তাহলে সকল ধরনের নির্যাতনের পক্ষে কথা বলতে পারবেন। নির্যাতন করলে কি হয়, সাইকোলজিক্যালি আমাদের আসলে ব্রেনে, আমি যদি বলি একটা বড় ব্যাপার হয়, ব্রেনে কতগুলো হরমোন আছে, অ্যাডিনাল কর্টিকোট্রপিক হরমোন তখন নিঃসৃত হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। তখন আমাদের কর্টিসল নামে একটা হরমোন সারা শরীরে আসে। তখন আমরা সারাক্ষণ ছটফট করি, অস্থির করি, আমাদের আসলে কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছু করতে ইচ্ছে করে না। তার মানে যে মানুষটাকে আপনি নির্যাতন করলেন, সেই মানুষটা কিন্তু দেশের উন্নয়নে শান্ত মাথায় যে অবদান রাখতে পারলো, সেটা থেকে কিন্তু ব্যাহত হলো। আরেকটা ব্যাপার হয়, কিন্তু আপনি যত বড় নেতা হবেন, যত বড় উচ্চ পর্যায়ের লোক হবেন, মানুষ কিন্তু আপনার তত সমালোচনা করবে। এখনকার প্রজন্মের ম্যাক্সিমাম লোকজন হুট করে সিদ্ধান্ত নেয় এবং সমালোচনা সহ্য করার ক্ষমতাটা খুব কম। যখন আপনি রাজনৈতিক নেতা হবেন, যখন আপনি উচ্চ পর্যায়ের লোক হবেন, তখন আপনার এই জায়গাটায় সমালোচনা সহ্য করার ক্ষমতা অর্জন করতে হবে। আমি যদি একটা পানির বোতলে
খালি পানির বোতল থেকে কাউকে পানি সার্ভ করি, আমি কি পানি দিতে পারবো? পারবো না। তাহলে আমাকে আসলে মানসিকভাবে শক্তিশালী হওয়া মানে কি, আমার পানির বোতলটা ভরে ফিট রেখে আরেকজনকে সহযোগিতা দেয়া। সারা বিশ্বে কিন্তু এখন দেখবেন যারা রাজনীতি করে, যারা মন্ত্রী পর্যায়ে থাকে, তারা মানসিক সেবা নেয় এবং মানসিক সেবা নিয়ে নিজে ফিট থাকে, ফিট থেকে জনগণকে সেবা দেয়। যা হোক, আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছি এবং সরকারি নীতি নির্ধারণের পর্যায়ে কথাবার্তা বলছি। আশা করি আমরা বৈষম্যমুক্ত একটা পরিবেশ পাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। কারণে উনি একটু বক্তব্য এখনই দিতে চাচ্ছেন। আমি অনুরোধ করছি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খানকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। রক্তের জুলাই 2024 ঐতিহাসিক বিজয়ের পর তারুণ্যের কল্পনায় একটি নতুন বাংলাদেশ শীর্ষক আজকের এই সংলাপ। এই সংলাপের আয়োজক মানবাধিকার উন্নয়ন কেন্দ্র এবং ইউনিটি ফর হিউম্যান প্রসপেক্ট। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের সঞ্চালক বা পরিচালক এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমার সামনের সকল ভাই এবং বোনেরা, সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আমাদের মাঝে আছেন বীর যোদ্ধা আব্দুল সালাম ভাই, আমাদের মাঝে আছেন জামাত ইসলামের নেতা শফিকুর রহমান মাসুদ ভাই, ব্যারিস্টার সানি ভাই, আদিব সহ আমাদের মাহবুব ভাই এবং এই স্কুলের প্রধান শিক্ষিকা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, তরুণদের কল্পনায় আগামী রাষ্ট্র কেমন হওয়া উচিত। দেখেন, এই আন্দোলনে যারা রাস্তায় ফাইট করেছে তারা কারা? তারা অধিকাংশই তরুণ ছিল, অন্যান্য বয়সী যারা তারা ছিল, কিন্তু যে প্রতিরোধ গড়ে তোলা দরকার ছিল, যে সংগ্রাম গড়ে তোলা দরকার ছিল, সেটা কিন্তু তরুণরা করেছে। গত পরশুদিন থেকে আমি দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে জুলাই অভ্যুত্থানের যে ভিডিওগুলো, যেগুলো আমাদের বিবেককে নাড়া দিয়েছিল, সেগুলো আবার আমাদের সামনে আসছে। কেন হঠাৎ করে এই ভিডিওগুলো মানুষ কেন শেয়ার করছে? একটাই কারণ, সেটি হলো যে প্রত্যাশা নিয়ে এই অভ্যুত্থান হয়, দীর্ঘ 15-16 বছরের যে নির্যাতন নিপীড়ন, বিএনপি, জামাত ইসলাম সহ ভিন্ন মতের রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে গুম করা, খুন করা, রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া, বাংলাদেশের মা বোনেরা নানান লাঞ্ছনা এবং ধর্ষণের শিকার হয়েছে। এই যে অন্যায়, অগণিত অন্যায়, এর বিরুদ্ধেই মূলত এই জুলাই অভ্যুত্থানে প্রতিবাদ, প্রতিরোধ গড়ে উঠেছিল। যারা অন্যায়কারী ছিল, যে সংগঠনটি এভাবে গণহত্যা চালালো, এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 5 মাস অতিবাহিত হয়েছে। এখনো পর্যন্ত কি এই সংগঠনের নিবন্ধন স্থগিত করা হয়েছে? এখনো পর্যন্ত তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে? করা হয়নি। গণহত্যার বিচারের আগে অন্তত এই সন্ত্রাসী দল, জঙ্গি সংগঠন আওয়ামী লীগের নিবন্ধন এবং সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ অথবা স্থগিত করা দরকার ছিল, সেটি করা হয়নি। শেখ পরিবারের পান্ডাদেরকে গ্রেপ্তার করা হয়নি। এতগুলো এমপি মন্ত্রী ছিল, এই যে ধানমন্ডিতেই শেখ পরিবারের পান্ডা তাপস, ও কোথায় পালিয়ে গেছে? ও যেভাবে অন্যায় নিপীড়ন করেছে,
এদের সাথে কি এই সরকারের আপোষ হয়েছে? অন্যথায় শেখ পরিবারের পান্ডা, গুন্ডা, মাস্তান, সন্ত্রাসী তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? আওয়ামী লীগের যারা হাইকমান্ডের মাফিয়া ছিল, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক সহ যারা সন্ত্রাস লালন এবং পালন করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বরং 3 মাস বাংলাদেশে ওবায়দুল কাদের নিরাপদে থাকার পরে সে ভারতে পালিয়ে গেছে। এখনো পর্যন্ত যারা ওয়ার্ড পর্যায়ে, জেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে অন্যায় করেছে দীর্ঘ 14-15 বছর ধরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, ওদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে এই বিপ্লবের পরে এই সরকারের অর্জনটা কি? সরকার বলছে যে আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই। তুমি রাষ্ট্র সংস্কার করার আগে শেখ পরিবারের পান্ডাদেরকে গ্রেপ্তার করে দেখাও। তুমি রাষ্ট্র সংস্কার করার আগে আওয়ামী লীগের পান্ডাদেরকে গ্রেপ্তার করে দেখাও। তুমি রাষ্ট্র সংস্কার করার আগে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে দেখাও। যদি এই কাজগুলো না করতে পারো তাহলে রাষ্ট্র সংস্কারের গল্প আমাদেরকে শোনায়ও না। আমরা যারা দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা কি রাষ্ট্র সংস্কারের কথা বলি নাই? যারা যুগপৎ আন্দোলন করেছি, আমাদের 31 দফা আছে, সেখানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের কথা বলা আছে। সেখানে এক ব্যক্তি 2 বারের বেশি